इंग्लिश টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ইউনিট 2 ফুল টেক্সট অ্যান্ড কম্প্রিহেনশন এক্সারসাইজেস, পেজ নাম্বার 18, 19 অ্যান্ড 20। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর পার্ট 1-এ আমি তোমাদের ইউনিট 1-এর ফুল টেক্সট অ্যান্ড এক্সারসাইজ কমপ্লিট করিয়ে দিয়েছি। সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা এই ক্লাসটি দেখার আগে আগের ক্লাসটি দেখে নিও। চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। দেখো কি বলছে, রিড দ্য ফলোইং ইউনিট 2। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হবার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। দ্য ডে আফটার হিজ ডেথ মানে হলো তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে হলো অনেক ঘন্টা আগে থেকেই পিপল লাইন্ড লোকজনেরা সারিবদ্ধ হয়েছিল। কোথায়? দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, সেই রাস্তায় যেখানে সেই অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রাটি যাওয়ার কথা ছিল, অর্থাৎ যেখান দিয়ে সেই শবযাত্রাটি যেত সেখানে সবাই লাইন দিয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." পদ্মাসি, যিনি ছিলেন মিসেস নাইডুর মেয়ে, ডটার মানে মেয়ে, নাইডুর মেয়ে, তিনি আমাদের সকলের হয়ে বলে দিয়েছিলেন, যখন তিনি খুব সাধারণভাবেই বলেছিলেন যে আমরা হাঁটব, এটাই হবে শেষ সময় যখন আমরা বাপুর সাথে হাঁটব। যেহেতু গান্ধীজি মারা গেছেন, সুতরাং তার সাথে আর হাঁটার সুযোগ হবে না, এটা অনেকেরই মনের কথা ছিল। সেই মনের কথাটা সবার হয়ে কিন্তু প্রকাশ করেছিলেন পদ্মাসি, যিনি ছিলেন মিসেস নাইডুর মেয়ে। তিনি খুব সাধারণভাবে সবার হয়ে কিন্তু এই কথাটা বলেছিলেন যে এটাই হলো শেষ সময় বাপুজির সাথে হাঁটার। চলো আমরা চলে যাই নেক্সট প্যারাগ্রাফে। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, এবং হাজার হাজার মানুষ নিস্তব্ধ হয়ে সেই যাত্রাটি দেখেছিল বা সেই মিছিলটি দেখেছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এবং বাপু একটা খোলা ট্রাকের উপরে শুয়েছিলেন ফুলে ঢাকা অবস্থায়। থাউজেন্ডস অফ পিপল ওয়েপড, হাজার হাজার মানুষ কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, এবং তারা চাইছিল বাপুর চরণ স্পর্শ করতে, পা স্পর্শ করতে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। সেই প্রচণ্ড ভিড়ের মধ্যে নড়াচড়া করা বা এগোনোও কিন্তু অসম্ভব ছিল। থিক ক্রাউড মানে হলো প্রচণ্ড ভিড়। চলো এবার চলে আসি নেক্সট প্যারাগ্রাফে। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি খুব আস্তে আস্তে এগোতে শুরু করলাম, মুভড ফরওয়ার্ড মানে এগোতে শুরু করেছিলাম, আই আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিরলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, অর্থাৎ আমি কিন্তু নিছকই শোকগ্রস্ত মানুষদের দলে ছিলাম না, মধ্যে ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এবং এটা ছিল ভারতবর্ষের প্রিয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার যাত্রার থেকেও অনেক কিছু বেশি। ইন্ডিয়াস বিলাভেড লিডার মানে ভারতবর্ষের প্রিয় নেতা, তার মৃত্যুর শোভাযাত্রার থেকেও কিন্তু এটা ছিল অনেক বেশি। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। আমি ছিলাম সেই মানুষদের মধ্যে যাদের কাছে বাপুর সাথে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল, একটা বিশেষ অর্থ বহন করত বাপুজির সাথে হাঁটা। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা বাপুর সাথে হেঁটেছিলাম ভারতের সাম্প্রতিক ইতিহাসের নানা মসৃণ এবং অমসৃণ পথে, অর্থাৎ গান্ধীজির সাথে লেখিকা কিন্তু বিভিন্ন কঠিন দিনে এবং সহজ দিনে হেঁটেছিলেন।
গান্ধীজি যে সমস্ত কাজ করেছিলেন ভারতবর্ষের জন্য তার সঙ্গী কিন্তু তিনি ছিলেন। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. এবং আমরা এটাই গ্রহণ করতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম না। কোন ব্যাপারটা? না, যে মানুষটা আমাদের সাথে আমাদের নেতৃত্ব দিয়ে বিভিন্ন কঠিন পথে এগিয়ে নিয়ে গেছেন সেই মানুষটা আর কোনোদিন আমাদের সাথে হাঁটবেন না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপুর ছিপছিপে চেহারা হেঁটেছিল। কি ছিল তার সাথে? স্টাফ ইন হ্যান্ড, অর্থাৎ হাতে একটা লাঠি ছিল। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এবং এই অবস্থায় অর্থাৎ ছিপছিপে চেহারার বাপু হাতে একটা লাঠি নিয়ে কিন্তু ভারতের বিশাল অংশ হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটা মানে হলো আস্তে আস্তে অগ্রগতির দিকে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you from small insects to the horizon in the distance. এবং এটা হলো খুব পরিচ্ছন্নতার সাথে চিন্তা করা। ক্ল্যারিটি মানে স্বচ্ছতা, অর্থাৎ হাঁটা মানে কিন্তু খুব স্বচ্ছভাবে ভাবলে দেখা যায় কি করতে পারি আমরা। ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, অর্থাৎ তোমার চারপাশে যা কিছু আছে সেগুলো খুব কাছ থেকে দেখা যায়। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্ট্যান্স, অর্থাৎ কাছে সেই ছোট্ট পতঙ্গটা থেকে দূরের দিগন্ত রেখা অবধি সমস্ত কিছু কিন্তু খুব ক্লোজলি দেখা যায় এবং স্বচ্ছভাবে সব কিছু চিন্তা করা যায়। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সর্বোপরি হাঁটাই ছিল একমাত্র উপায় যেটা খোলা ছিল সাধারণ ভারতবাসীর কাছে, অর্থাৎ হাঁটাটাই কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করতেন বা উপায় ছিল তাদের কাছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, এবং এর জন্য কোনো যানবাহনের প্রয়োজন হতো না তার নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ইজ এনার্জি, এবং কোনো কিছু খরচ বা ক্ষয়ও হতো না একমাত্র তার শক্তি ছাড়া। তাহলে হাঁটাটা এমন একটা উপায় ছিল ভারতীয়দের কাছে যেখানে কোনো যানবাহনের প্রয়োজন হতো না নিজের শরীর ছাড়া, এবং কোনো কিছুর মূল্য দিতে হতো না, একমাত্র নিজের শক্তি ক্ষয় হতো, শক্তির মূল্যটা দিতে হতো। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটা নিয়েছিলেন। As he took much that was commonplace and transformed it into a joyful effort. অর্থাৎ গান্ধীজি এই পথটা কেন গ্রহণ করেছিলেন? না, তিনি কিন্তু সব সময় খুব সাধারণ ব্যাপারটাকে গ্রহণ করতেন এবং সেটাকে রূপান্তরিত করতেন একটি আনন্দদায়ক প্রচেষ্টায়। অর্থাৎ হাঁটা খুব সহজ জিনিস এবং সাধারণ জিনিস, তিনি সেটাকে গ্রহণ করেছিলেন এবং সেটাকে একটি জয়ফুল এফোর্ট অর্থাৎ আনন্দদায়ক প্রচেষ্টায় কিন্তু রূপান্তরিত করেছিলেন। এবং গান্ধীজি হেঁটে হেঁটেই কিন্তু তার বেশিরভাগ জীবনের যে কাজ, ভারতের জন্য যে সমস্ত কাজ তিনি কিন্তু হেঁটেই করেছিলেন। নেক্সট দেখো চলে আসছি ওয়ার্ড নেস্টে। স্টাফ মানে হচ্ছে ওয়াকিং স্টিক অর্থাৎ লাঠি। ক্ল্যারিটি, অ্যাবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং, অর্থাৎ কোনো কিছু নিয়ে স্বচ্ছভাবে চিন্তা করা বা বোঝা। নেক্সট কমন প্লেস মানে হচ্ছে অর্ডিনারি বা সাধারণ। এরপর আমরা চলে আসছি কম্প্রিহেনশন এক্সারসাইজে। দেখো নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখান থেকে আমাদের কারেক্ট অল্টারনেটিভটা বেছে নিয়ে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার এ, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হবার কথা ছিল তার মৃত্যুর একদিন পরে। তাহলে দেখো নাম্বার 3তে আছে 1 day after his death, আমরা 3তে টিক দিলাম। নাম্বার বি, পদ্মাসী ওয়াজ মিসেস নাইডুস, পদ্মাসী মিসেস নাইডুর কে ছিল? ডটার ছিল, তাহলে আমরা নাম্বার 4 ডটারে টিক দিলাম। নেক্সট আমরা চলে আসছি নাম্বার সি, while walking বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান, যখন হাঁটতেন বাপু তখন হাতে কি রাখতেন? তিনি হাতে একটা লাঠি রাখতেন। তাহলে দেখো নাম্বার 2তে আছে স্টাফ, তাহলে আমরা স্টাফে টিক দিলাম। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট,
অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে। দেখো নাম্বার এতে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, হাজার হাজার মানুষ কেঁদেছিল এবং তারা চেষ্টা করছিল, কি চেষ্টা করছিল? তারা বাপুর চরণ স্পর্শ করতে চেষ্টা করছিল। তাহলে ট্রাইং টু টাচ বাপুস ফিট, trying to touch Bapu's feet. Thousands of people wept trying to touch Bapu's feet. Next, number B. The author was among people for whom walking, লেখিকা ছিলেন সেই মানুষদের মধ্যে যাদের কাছে গান্ধীজির সাথে হাঁটাটা একটা বিশেষ অর্থবহ ছিল। তাহলে আমরা এখানে কেমনভাবে লিখব দেখো, The author was among people for whom walking with Bapu had a special meaning. Walking with Bapu had a special meaning. Next দেখো নাম্বার সি, টু ওয়াক ইজ টু, অর্থাৎ হাঁটা কিসের জন্য? না হাঁটা ক্রমশ এগিয়ে যাওয়ার জন্য। তাহলে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, অর্থাৎ হাঁটা হচ্ছে খুব ধীরে এগিয়ে যাওয়ার জন্য। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই চার্টটা ফিল আপ করতে হবে। এখানে স্টেটমেন্ট আছে আর রিজন আছে, আমাদের সেটা ফিল আপ করতে হবে। নাম্বার এ দেখো, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অর্থাৎ সেখানে নড়াচড়া করা যাচ্ছিল না বা এগোনো যাচ্ছিল না। কেন এগোনো যাচ্ছিল না? তার কারণ সেখানে প্রচণ্ড ভিড় ছিল। তাহলে আমরা কি লিখব? রিজনে দেখো লিখছি দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, অর্থাৎ সেখানে প্রচণ্ড ভিড় ছিল। নেক্সট দেখো নাম্বার বি, পদ্মশ্রী declared that they would walk with Gandhiji in the funeral procession, অর্থাৎ পদ্মশ্রী ঘোষণা করেছিলেন যে তারা গান্ধীজির সাথে তার শেষ যাত্রায় হাঁটবেন। কেন তিনি ঘোষণা করেছিলেন? তার কারণ সেটাই ছিল শেষ সুযোগ গান্ধীজির সাথে হাঁটার। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব দেখো, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, it was the last time they would be walking with Bapu. Next দেখো নাম্বার সি, to walk was often the only way open to average Indian, অর্থাৎ হাঁটাটাই ছিল একমাত্র খোলা উপায় সাধারণ ভারতবাসীদের কাছে। তার রিজন কী ছিল? না হাঁটতে গেলে কোনো রকম যানবাহন লাগতো না একমাত্র নিজের শরীর ছাড়া, আর হাঁটতে গেলে কোনো কিছুর দামও দিতে হয় না শুধুমাত্র নিজের শক্তি ছাড়া। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? It required no vehicle except his own body. It required no vehicle except his own body and cost him nothing but his energy. It required no vehicle except his own body and cost him nothing but his energy. আশা করছি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারলে। তোমরা যারা ভিডিওগুলি দেখছো, তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসগুলি শেয়ার করো। যারা নতুন আমার চ্যানেলে আসছো এবং ভিডিওগুলি দেখছো
ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।